আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেবো না। আপনার হরিমত হরিদাস পালকে আমরা গণনা করি না। আপনি যখন নিচে মসজিদ থাকার পরে রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনি এই মন্তব্যটাকে কিভাবে দেখেন? এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে অনেক মন্তব্য হয়েছে। সব থেকে যেটা লক্ষণীয় মন্তব্য, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে করেছে, স্লিপ অফ টাং। এটাকে স্লিপ অফ টাং জাস্ট, আমি তো মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী নামক যে বধির এই কথাটা বলেছে, এটা স্লিপ অফ টাং, নাকি আপনি মনে করেন ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য দেখিয়ে দেশদ্রোহিতা? না না, বাট স্লিপ অফ টাং কথাটা তো সেই বলবে যে এটা উক্তিটা করেছে। এটা কি একটা রাষ্ট্রীয় দায়িত্ববান কারোর মুখ দিয়ে এটা বলার কথা? যেহেতু যে বলেছে সে কখনো বলে নাই যে স্লিপ অফ টাং, এটা ভুলে বলে ফেলছি বা আমি এটা বলতে চাইনি। বিষয়টা হচ্ছে যে যেখানে এই কথা, একই কথা কি ভারতে, যে ভারতের একটা মুসলমান কি বলতে পারবে ভারতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে? আমার প্রশ্ন। ওখানে তো একটা হিউজ সংখ্যক, আমাদের যদি 8-9% হিন্দু হয়, ভারতে মুসলমানের সংখ্যা তো আরো অনেক বেশি, 25 কোটি টোটাল, 10%-এর উপরে। ভারতের কোন মুসলমান এ ধরনের কোন মন্তব্য বলার মতো দুঃসাহস দেখাবে না, কারণ এ কথা বলার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে তাকে খুন করে ফেলা হবে। অ্যাটলিস্ট সে তো এখনো বহাল তবিয়তে আছে, তার সুক্রিয়া, মানে তার খুশি হওয়া উচিত যে বাংলাদেশে এই ধরনের কথা বলে সে ভাগ পেয়ে যাবে। আপনার কি মনে হয় সংখ্যালঘুদের প্রতি সহনশীল, অনেক বেশি সহনশীল, সেটা এটাই প্রমাণ যে তাকে কেউ কোন রকম অবৈধ রকম চাপ কোন সৃষ্টি করে নাই, যেটা সে তার বক্তব্যের জন্য অনেক মানে সিলি রিজনে মানুষকে দেশদ্রোহী বলে জেলে আটকানো হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এগুলো তো প্রকাশ্য দেশদ্রোহিতা। এটার যদি বিচার না হয়, তাহলে কেন আপনি এই মানে ছোটখাটো অপরাধীদেরকে কেন আপনি জেলে নেবেন? আমি এটা নিয়ে বহুদিন ধরে মানে আন্দোলন করতেছি। আমাদের জেলখানা থাকার প্রয়োজন নাই। এই পকেটমার আর ছিনতাইকারীদের জন্য, যারা পেটের দায়ে অপরাধ করে, তাদের জন্য দরকার নাই। যারা 1000 কোটি টাকা ব্যাংক থেকে লুট করতেছে, তাদের জন্য দরকার হলে ভিআইপি জেল বানাবো। প্রকৃত অপরাধী দেশদ্রোহী তারা, তাদেরকে আমার কাস্টডিতে নিয়ে দেশকে রক্ষা করতে হবে। তারা দেশকে প্রদেশ বানাতে চাচ্ছে। আমি একটা কথা, সাবজেক্টটা অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরেও আপনাকে আমি বলি, আমি বাংলাদেশের ইকোনমি এবং করাপশন নিয়ে একটা স্টাডি করছি, এবং রিসার্চের এক পর্যায়ে আমি দেখলাম যে বাংলাদেশে যদি বেছে বেছে করাপশনের এগেনস্টে সত্যিকার অর্থে ইনভেস্টিগেট হয় এবং তাদেরকে যদি রিকভার করে, তাইলে এই রিকভারির পয়সা দিয়ে বাংলাদেশের 3 বছরের বাজেট আর কারো কাছ থেকে যেতে হয় না, এদের কাছ থেকে আদায় হয়। আপনি শুনলে কিন্তু অবাক হবেন। ফর এক্সাম্পল, বাংলাদেশের কোন সরকার যদি শাহ আলমের মতো লোক, নুরুল হক বাবুলের মতো লোক, সালমান রহমানের মতো লোক, হামিম গ্রুপের মতো লোকজনদেরকে, মির্জা আব্বাসের মতো লোকজনদেরকে, এদেরকে ধরে তাদের সমগ্র সম্পত্তি বাজেয়াপ্ত করে, আপনার কি মনে হয় না যে বাংলাদেশের 1 বছরের বাজেট রিকভার করবে তাদের কাছ থেকে? তার কমন সেন্স কি বলে? অবশ্যই 3-4 জন ব্যবসায়ী থেকে তো, যদি তাদের থেকে, মানে বড় বড় দেশে কি করা হয়, উন্নত দেশে কিন্তু বড় লোকদের থেকে ট্যাক্স নেওয়া হয়, আর আমাদের দেশে ট্যাক্স, এই ভ্যাটটা তো গরিব লোক দেয়। আমাদের যারা আপার ক্লাস, তাদের কাপড় চোপড়, খাবার দাবার সব তো তারা বিদেশ থেকে করে। তারা কয়টা কাপড় দেশে বানায়? কিন্তু একটা লুঙ্গি যে কিনবে সেও তো একটা ভ্যাট দিচ্ছে, যে গামছা কিনবে সেও ভ্যাট দিচ্ছে, যে বিড়ি কিনতেছে সেও ভ্যাট দিচ্ছে। কিন্তু আমি বিদেশ থেকে আসার সময় 10 কার্টুন সিগারেট আনতেছি, যেটা আমি দেশে বসে খাচ্ছি, সেটার জন্য আমাকে ভ্যাট দিতে হচ্ছে না।
এই জিনিসটা বুঝতে হবে। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা মানে ছোট অভিজ্ঞতা বলতে পারি। 7 সালে যখন কোর্টে আমরা কাজ করি, আমরা বের করলাম যে এরকম একটা ইনসিডেন্ট বলতেছি, অনেক গল্প আছে। একটা ইনসিডেন্টে একটা বড় একটা এন্টারপ্রাইজ, মানে একই জাহাজে আপনি খাতুনগঞ্জের ছোট ব্যবসায়ী, আপনি 1 কন্টেনার বা 2 কন্টেনার চিনি আনছেন ব্রাজিল থেকে, 40 টন 100 টন নিয়ে আসছেন, আপনার থেকে ট্যাক্স নিচ্ছে কাস্টমস 7%। আর আমি একই জাহাজে আমি 5,000 টন চিনি এনেছি ব্রাজিল থেকে, আমি একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে 3% ট্যাক্স দিয়ে একটা মামলা ঠুকে দিচ্ছি কাস্টমসের বিরুদ্ধে যে এটা ট্যাক্স 3%, আমার থেকে 7% দাবি করছে ওই 4%-এর। এখন 10,000 টন চিনির 7%-এর জায়গায় যদি আমি 3% দেই, এটা ইস এ হিউজ অ্যামাউন্ট, যেটা সরকারের প্রাপ্য, কিন্তু আমি দিলাম না। কিন্তু আপনি ওই 2 কন্টেনার আনার সময় কিন্তু 7%-ই দিচ্ছেন। এরকম আমি একটা কোম্পানি থেকে, একটা এন্টারপ্রাইজের 300 কোটি টাকার উপরে তারা সরকারের ব্যাংক গ্যারান্টি দীর্ঘদিন ধরে 3-4 বছর 5 বছর ধরে তারা দেয় না। 5 বছর আগে একই জাহাজে উদাহরণ আছে 7% দিয়েছে, আবার ওই জাহাজের বড় ব্যবসায়ী যে সে দেয় নাই। আমরা এই হাইকোর্টে প্রথম এই 300 কোটি টাকার 50 কোটি টাকার একটা কেস নিয়ে গেলাম। একদিনের সাথে সাথে রায় হয়ে গেল যে ব্যাংক গ্যারান্টি ক্যাশ হবে। একদিনে প্রায় 50 কোটি টাকা, আমি কোনো এক্সাক্ট নাম্বারটা আমি বলতেছি না, অ্যাবাউট 50 crore টাকা সাথে সাথে ব্যাংক সরকারি খাতে জমা হয়ে গেল। আরো 7-8 দিন 10 দিন পরে আমরা 100 কোটি, মানে টোটাল তো প্রায় 350 কোটি টাকা সরকার পাবে। এই যখন আমি 100 কোটি টাকার আবার ফাইল গুলো নিয়ে হাইকোর্টে গেলাম, ওখানে যে দেখি ওই যে অ্যাটর্নি যেটা ডিল করতো কাস্টমস, তার কাছে যখন কাস্টমস এবং আমার অফিসার গেছে তখন বলতেছে আমি তো কাস্টমস দেখি না, কিন্তু 7 দিন আগে কিন্তু সে কাস্টমস ডিল করছে ওই কেস। ওই যে সিনোনামাস কেস বলে, সেম কোর্টে যদি একই কেস যায়, আমি বলবো যে মাননীয় আদালত ওই 1 তারিখে এই রায় দিয়েছিলেন 50 কোটি, একই মামলা একই বিষয় একই ইস্যু, এই যে 100 কোটি টাকা, তখন কিন্তু আর সিনোনামাস কেস সাথে সাথে রায় হয়ে যাবে এবং 100 কোটি টাকা সরকারি খাতে জমা হয়ে যাবে। তো প্রথম দেখলো যে অ্যাটর্নি চেঞ্জ হয়ে গেছে, এরপরে যখন কোর্টে গেল তখন সাপোজ 8 নাম্বার কোর্ট ছিল যেটা কাস্টমস ডিল করতো, 8 নাম্বার কোর্টে গেছে, বলছে যে না আমরা এখন থেকে আর কাস্টমস ডিল করি। মানে কোর্ট চেঞ্জ হয়ে গেছে, তার মানে আপনি যদি বিচারপতি চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আবার নতুন কোর্টে যে নতুন ভাবে বিচার হবে। এবং যে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল যে ডিল করতেছিল কাস্টমস, সে বলে আমি কাস্টমস এর কিছু বুঝি না, আমার তো সেটা হয়ে গেছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা আমি মানে আমি এর পরে আর কিন্তু পরবর্তীতে আর কোনো ইস্যু নিয়ে যাই নাই, ওইখান থেকে আমি উইথড্র করছি। মজার ব্যাপার হচ্ছে যে এই এন্টারপ্রাইজের পক্ষে যে কেস লড়ছে সে হচ্ছে অ্যাটর্নি জেনারেলের ল অফিস, মানে সরকার যার থেকে ট্যাক্স দাবি করছে তার সেই অপরাধীর পক্ষে লড়তেছে উনি যে ফার্ম থেকে ইস্তফা দিয়ে আসছেন, এবং অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়ে আবার ওই ফার্মেরই তো প্রধান হবেন, ওনার জুনিয়ররা ওই কেস লড়তেছে। তার এই যদি একটা দেশের অবস্থা, এটা কিন্তু এরকম আমি আপনাকে আরব্য উপন্যাসের মতো হাজার রাত গল্প বলতে পারবো। আমি 10,000 বের করেছি, আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে, ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়বে, বেকার যুবক যুবতী চাকরি পাবে, ভাঙা স্কুলটাকে সোজা করব, পানীয় জলের আরো ব্যবস্থা করব।
আপনি তার এই বক্তব্যটাকে আপনি যদি ইলেবরেট করেন, যারা ভারতে যাওয়ার কথা একবার চিন্তাও করে, যদি তার এই ভাষণকে একটু ইলেবরেট করেন। না, আমি ভাষণের আগে আমি একটা বিষয় তুলে ধরতে চাচ্ছি। আমরা যদি লেটেস্ট পার ক্যাপিটা ইনকামটা কনসিডার করি, ভারতের ওভারঅল পার ক্যাপিটা ইনকাম 2800 সামথিং ডলার, বাংলাদেশের 3000 ছাড়িয়ে গেছে। প্রথম কথা, আমরা যদি পশ্চিমবাংলার, আমি আসাম ত্রিপুরা বাদ দিলাম, পশ্চিমবাংলার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 1700 সামথিং, আর বাংলাদেশের 2800, 3000, প্রায় ডবল। এই বাংলাদেশ থেকে কেন ভারতে যাবে মানুষ? প্রথম কথা, অ্যাবসলিউটলি তারা ইন্ডিয়ায় জন্মগতভাবে ইন্ডিয়ান মুসলমান, তাদেরকে ধরে ধরে মানে আইডেন্টিফাই করে, যেহেতু দুস্থ, তারা তাদের পরিচয়পত্র বা আধার কার্ড ঠিক মতো তারা রাখতে পারে না, তাদের গরিবী হালাতের কারণে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠানোর একটা রাজনীতি করা হচ্ছে। এটা দিয়ে কিন্তু ইন্ডিয়ার জনসংখ্যা কমছে না। এমন না যে এই 500, 700, 140 কোটি জনবলের এই 5000 লোক বাংলাদেশে যদি তারা বুঝিনও করে, তাদের জনবলে কি এফেক্ট করবে? ভারতবর্ষে এখন বহুত বিভিন্ন উপজাতি জাতি আছে, যারা হিন্দু ছাড়াও আছে, তারাও তো রয়েছে। তো সুতরাং এই জনগোষ্ঠীতে কিছুই এফেক্ট করবে না। তারপরেও তারা রাজনীতির একটা অংশ হিসেবে, আভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের দল ঠিক রাখার জন্য, এতদিন মমতা ব্যানার্জি ছিল বলেই তারা ভিসাটা আটকিয়ে রেখেছে, যে পশ্চিমবাংলার অর্থনীতি যদি দুর্বল হয় মমতা ব্যানার্জির পপুলারিটি হারাবে। এবং যেহেতু এখন বিজেপি এসছে, তারা ভিসা খুলে দিয়েছে। আমাদের এই জিনিসগুলো স্পষ্ট বুঝতে হবে। আমাদের প্রতি সহানুভূতি বা আমাদের ভালোর জন্য তারা কোন অবস্থাতে করে নাই, তাদের নিজের স্বার্থে করেছে। এবং যে দেশের, যে প্রদেশের মুখ্যমন্ত্রী এইভাবে ঘোষণা দেয়, আমি তো মনে করি যে সেখানে সেই জায়গাটা কোনো অবস্থাতেই সেফ না, ট্রানজিটের জন্য সেফ না। আমি যদি অন্য কোথাও যেতে চাই, তার জন্য আমি মনে করি সেফ না। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় বিবেচনায় রাখতে হবে। একটা কথা আমি বলি, ধরেন উদাহরণ, নাসির ভাই, আপনি যদি জানেন যে আপনি অমুকের বাড়ি বেড়াতে গেলে আপনি বিপদে পড়বেন, অমুকের বাড়ি বেড়াতে গেলে আপনি অসম্মানের মুখোমুখি হবেন, ওই ধরে থাপ্পড় মারতে পারে, আপনার মাথায় বাড়ি দিতে পারে, কে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলাতে পারে, কিন্তু ওই বাড়িতে বেড়াতে যাবেন, ওই অঞ্চলে বেড়াতে যাবেন, তার ধারে কাছেও কোথাও যাবেন? কোন অবস্থাতে না। বাংলাদেশের জনগণকে এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে, আমি কোথায় যাব, কেন যাব, আমার আর কোনো অল্টারনেটিভ আছে কিনা। বিষয়টা কি আত্মসম্মান বোধ শুধু, নাকি ফর দ্য সেক অফ দ্য সার্ভাইভাল? অল বোথ। আমার আত্মসম্মান বোধ থাকলেও আমি যাব না, আর আমার সার্ভাইভালের জন্য তো কখনো যাবই না। ওকে, কিন্তু এর পরেও কি আপনি মনে করেন যে বাংলাদেশিদের যাওয়া বাদ থাকবে? আপনি বলছেন একটা কথা, ভারতে হিন্দু যারা যৌথ নাগরিক, কিন্তু আমাদের কাছে ভুরি ভুরি প্রমাণ আছে মুসলমান, বহু মুসলমান, যারা শুধু আওয়ামী লীগ করে তারা না, বিএনপিরও বেশ কিছু মুসলমান যারা ভারতের দ্বৈত নাগরিক, আপনি তাদেরকে কি বলবেন? এই যে এরাই তো এখন এই ভিসার সুযোগটা নিবে, তারাই যাচ্ছে, তাদের প্রপার্টি প্রোটেক্ট করার জন্য যাচ্ছে, যাবে। আমি যদি একটা উদাহরণ দিই, একটা কম্প্যারিজন করি নাসির ভাই, আমার এই কম্প্যারিজনটা ঠিক কিনা। ভারত ফারাক্কার উপরে, গঙ্গার উপরে একটা গেট খুলে রাখছে ফারাক্কা। এখন ফারাক্কা খোলার পরে তারা একটা কাজ করে, যখন আমাদের পানির দরকার নাই তখন গেট খুলে পানিটা আমাদের বাংলাদেশ তোলায় দেয়। যখন আমাদের দেশ ডেজার্ট অর্থাৎ মরুভূমি হয়, আমাদের পানির দরকার হয়, তখন তারা পানি দেয় না। এই যে ভিসাটা তারা এই টুলস হিসাবে ব্যবহার করে, যে আমাদের যখন ইচ্ছা দেব আর যখন ইচ্ছা দেব না। আমাদের যখন লাগবে, আমাদের ইকোনমি যখন ডাউন সাইজ হবে, পশ্চিমবঙ্গ এবং ভারতের ইকোনমি যখন ডাউন সাইজ হবে, আমরা ভিসা চালু করব, আর আমাদের যখন লাগবে তখন আমরা বন্ধ করে দেব। আমার এই কম্পারিজনটাকে আপনি কতটা লজিক্যাল মনে করেন? প্রথম বিষয় হচ্ছে যে ভিসা বন্ধ করাটা, এটা কিন্তু ভারতের জন্য একটা পরিকল্পিত ছিল বলতে হবে। অগস্টের পরিপ্রেক্ষিতে একটা ব্যাপক সংখ্যক স্বৈরাচার সরকারের যারা দোসর ছিল, লিডাররা তো গেছে অলরেডি, বৈধ অবৈধ যেভাবেই হোক, আর বাকি যারা ব্যাপক অংশ সারা দেশব্যাপী যারা ছিল
নাসির ভাই আপনার কথাটা আমরা শুনি নাই, ভিডিওটা ফ্রিজ হয়ে গেছিল। জি জি জি, আমি ওই যে স্থানীয়ভাবে যারা বিভিন্ন প্রকার অত্যাচারে লিপ্ত ছিল তারাও তো চলে যেত ভারতে ওই অগস্টের পরে। ওইটাকে বন্ধ করার জন্যই কিন্তু প্রকৃত অর্থে এই ভিসাটা বন্ধ করা হয়েছে। বাংলাদেশের সাথে ডক্টর ইউনূস কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বা ভারত বিরোধী কোন সরকার আসার জন্য কিন্তু করে নাই। ওই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে ব্যাপক ইনফ্লাক্স হতো আওয়ামী পন্থীদের, ওইটাকে বন্ধ করা হতো। এটা একটা সুবিধা হয়েছে যে অবৈধভাবে যারা গেছে তারা সব রেজিস্টার্ড, কিন্তু নোটে আছে। ভারত ইচ্ছা করলে তাদেরকে ধরে জেলে নিতে পারবে, তাদের সম্পত্তি নিয়ে নিতে পারবে, ক্রোক করতে পারবে। কিন্তু ভিসা নিয়ে গেলে তো অ্যাটলিস্ট 6 মাস 1 বছর তাদেরকে কিছু করতে পারবে না। ওখানে যে যদি তারা তখন অ্যাসাইলাম চায় তখন তাদেরকে দিতে বাধ্য হবে। নাসির ভাই, আপনি যেটা বলছেন যে তারা চাইলে একত্র করতে পারবে, জি আপনি পিকে হালদারের মতো লোক 600 কোটি টাকা চুরি করে চলে গেছে, এস আলমের মতো লোক কয়েক হাজার কোটি টাকা চুরি করে চলে গেছে। আপনার কি মনে হয় ভারত তাদেরকে ধরবে? না, ধরবে না তো। তাদের টাকা পয়সা নিশ্চয়ই, তাদের টাকা পয়সার ব্যাপারে তাদের সরকারের সাথে একটা বোঝাপড়া হয়েছে যে তোমার টাকা আমার ব্যাংকে থাকবে, তুমি এই টাকা নিতে পারবা, এই টাকা নিতে পারো তুমি যদি বাঁচতে চাও, নাহলে তোমাকে আমরা জেলে নিয়ে যাবো। আমি যদি বলি, আমরা যাদেরকে চাচ্ছি তাদেরকে কিন্তু তারা দিবে না। তারা বর্ডারে রাত্রেবেলা, রাতের অন্ধকারে গেট খুলে তারা কিছু দুস্থ মুসলমানদেরকে, ভারতীয় মুসলমানদেরকে ধরে বাংলাদেশি বলে পাঠায়, আমাদের এই পারে পাঠিয়ে দিবে। কিন্তু আমাদেরকে ওরকম 5,000 না পাঠিয়ে একটা হাসিনার দেখ না, যারা আছে জেনারেল মুজিবকে দেখ, এগুলোরে দেখ না। আমরা তো খুশি হয়ে তাদেরকে গেটে রিসিভ করবো। তাদের কাছে তো দিবে না তো। ডিজিএফআই 5 জন ডিজি এবং জেনারেল কোভিড যে গেছে, আপনি কি মনে করেন তাদের কাউকে তারা দিবে? না, দিবে না তো। আমি বলতেছি ওদেরকে দেখ, ওদেরকে তো আমরা সাদরে গ্রহণ করব। আমরা তো রিকগনাইজ করতেছি যে আমাদের নাগরিক। ওকে, আরো একটা কথা যদি আমি বলি, ভারত থেকে যদি পুশিং করতে হয়, দিতে হয়, তাহলে শুভেন্দু অধিকারী সে নিজেই তো বলছে সে বরিশালে, তো ওরে ধরে ঘাটা ধরে ভারত বাংলাদেশে পাঠিয়ে দেয়। ও তো বাংলাদেশের, ওর বাপ আর বাংলাদেশে ওর জমি 10 বার বিক্রি করছে 10 বলদ মুসলমানের কাছে, 10 বলদ মুসলমানের কাছে বেচা বরিশাল থেকে পলাইছে ওর বাপ দাদারা, কোন ক্যালকাটায় আছে। তো ওর মতো নমশূদ্র হরামজাদারে গাড্ডা ধরে বাংলাদেশে পাঠায়, আমরা তারে গ্রহণ করবো, আমরা তারে অ্যাকসেপ্ট করবো, অসুবিধা কি? নাগরিকত্ব ফিরিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তাদেরকে দিবেন। আচ্ছা, এখন যে কথাটা আমি বলছিলাম, বা ভারতের ভিসা পুনরায় চালু করেছে, এটা নিয়ে বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার এবং শ্রেণী এমন ভাবে গ্লোরিফাই করা শুরু করেছে, ভারত এখন পুনরায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের এই কথাটাকে আপনি কিভাবে দেখেন যে ভারত পুনরায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে? এটাকে আপনি কিভাবে একজন সচেতন নাগরিক হিসাবে এই মন্তব্যটাকে আপনি কিভাবে গ্রহণ করেন? না, ইট ইজ ভেরি মাচ এক্সপেক্টেড অফ দেম, বিকজ দে সার্ভাইভ অন দেয়ার মিডিয়া। তাদের পালিত তো, রাষ্ট্র দ্বারা পালিত এই মিডিয়া বাংলাদেশে কাজ করছে, অবশ্যই তাদের পক্ষে লিখতে হবে। এটা অবাক হয়। আপনি কি মনে করেন এটা তাদের ইচ্ছার বিরুদ্ধে লেখাচ্ছে, না তাদের মনই ডিক্টেট করছে যে এটার উপরে এখন তোমাদেরকে মার্কেটিং করতে হবে? হ্যাঁ, এইটা তাদের এটা ডাইরেক্টেড তো, ডাইরেক্টেড। আমি অবাক হয়ে যাই, প্রথম আলোর মতো পত্রিকা, ডেইলি স্টার, এমনকি ইত্তেফাক, তারা এখন বলছে ভারত 71 সালের মতো আবার পাশে এসে দাঁড়িয়েছে। হোয়াট ইজ দ্যাট সাপোজ টু মিন? 71 সালে ভারত আমারে বলেন আপনি, জনগণের কি কোনো চাহিদা ছিল, কোনো দাবি ছিল? সোশ্যাল মিডিয়াতে এত কথাবার্তা হয়, এত আলাপ খেলাপ হয়, এত ফেসবুকে এত লেখালেখি হয়, কোথাও কি কেউ দাবি করছে যে আমাদের ভারতের ভিসা খুলে দেওয়া উচিত বা এটা করা উচিত, ওইটা করা উচিত? এটা দেশের বিশাল একটা অংশ, আমি লক্ষ বা কোটি এ ধরনের উদাহরণ দিতে চাই না, আমাদের মানসিকতার ভিতরে এটা আছে, আমার শরীরটা চেক করানোর জন্য একটু গোয়া যাওয়া দরকার, একটু আরো কোথায় জানি আরো কিছু কিছু জায়গার নাম বলে যে আমার ওই জায়গায় যাওয়া দরকার। মানে
ওইখানে আমার সন্তানদের লেখাপড়ার জন্য পাঠানো উচিত। এই যে সাধারণ মানুষগুলো যারা এই কথাগুলো বলে, আপনি কি মনে করেন এটা তাদের অজ্ঞতা, অদূরদর্শিতা, নাকি তারা ভারতের বর্তমান অবস্থান এবং ভারতের মানসিকতা বাংলাদেশের ব্যাপারে এটা তারা জানে না? এটা আপনার কি মনে হয়, তারা এই মানসিকতাটা কেন দেখায়? না না, এটা হচ্ছে যে দুর্নীতি, একটা দেশ যত বেশি দুর্নীতিগ্রস্ত হবে, মানুষের হাতে যত আনআর্নড মানি থাকবে। আমি যদি কষ্ট করে কষ্টার্জিত অর্থ হলে কিন্তু মানুষ ব্যয় করার সময় এটা নিয়ে চিন্তা করে। আমি যদি রাস্তায় দাঁড়িয়ে চাঁদা নিয়ে বা ঘরে বসে যদি রাতের যত রাত বাড়বে আমার ইনকাম হবে, এই কার্যক্রমের মাধ্যমে যে আয়টা হয় সেটা ব্যয় করার রাস্তা মানুষ খুঁজে, এবং সেটা খুঁজতে যেয়েই বলে যে আমার গা ব্যথা করতে, একটু গা ম্যাজম্যাজ করতেছে, একটু যে দেখাইতে হবে। কিন্তু এই অভ্যাস থেকে কিন্তু বাংলাদেশে মানুষ বেরিয়ে এসেছিল গত 2 বছর, কিন্তু এখন আবার ওইটাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, আর কিছু না। আমার মনে হয় না যে আগের মতো রেসপন্স পাবে। সরকারি দল যদি আবার ব্যাপকভাবে দুর্নীতির মধ্যে ডুবে যায়, তখন আবার এটা চালু হবে বেশি, তখন তারা ওই ব্যয়ের জায়গা খুঁজবে। এই মুহূর্তে আমার মনে হয় না যে কারো কাছে ওইরকম আলগা টাকা আছে, বা টাকা থাকলেও তারা শো করার ব্যাপারে যথেষ্ট। মানুষ যখন বিদেশে চিকিৎসার জন্য যায় বা লেখাপড়া করার জন্য যায়, 4-5টা সাবজেক্ট তারা খুব ভালোভাবে দেখে। হচ্ছে তাদের পার্সোনাল সেফটি। তাদের পার্সোনাল সেফটিটা আগে, যে আমি এমন একটা দেশে যাব সেখানকার ক্রাইমস রেট কত, সেখানে কোনো ধর্মীয় সহিংসতা আছে কিনা, সেখানে প্রফেশনালিজম এবং তাদের আচার আচরণ এটা কেমন, এবং সর্বশেষ ওই দেশটা আমাদের দেশের প্রতি এবং আমাদের কালচারের প্রতি কতটা সহনশীল, এটা আমরা চেক করব। আমি যে 4টা ইনস্ট্রুমেন্টের কথা বললাম, এর কোনোটাই বাংলাদেশিদের জন্য ভারতে যাওয়া ফেভারেবল কিনা? না, একটাও না। আপনি ভারতে গিয়ে যদি লাঞ্ছিত হন, পুলিশ স্টেশনে আপনার কেস দিবে না। কারণ কেন দিবে না? ওখানকার মুখ্যমন্ত্রী শুভেন্দু, এবং আপনি মুসলমান, আপনার দাড়ি ধরে 2টা জুতার বাড়ি দিয়ে দিবে, এরপর এই কেস কে নিবে? একটা বাচ্চারা লেখাপড়া করাইতে দিবেন? অবশ্যই একটা জিনিস করলে আবার ঠিক হয়ে যাইতে পারে। কোন মুসলমানের সন্তান ভারতে গিয়ে যদি হিন্দু হইয়া যায়, বাংলাদেশের ইয়াং মেয়েদের ভিতরে ইদানিং একটা প্রবণতা দেখি, তারা হিন্দু বয়ফ্রেন্ডের সাথে বাইরে যাওয়া এবং তাদের সাথে মন্দিরে গিয়ে কপালে তিলক পরা, কেন জানি এটা তারা আর মাইন্ড করে না। আপনি কি বিষয়টা লক্ষ্য করছেন? ইদানিং অনেক মুসলমান মেয়েরা এই কাজটা করে। এটা তো ব্যাপক ছিল 24শে আগস্টের আগে, একটা ব্যাপক আকার ধারণ করছিল। এটার থেকে মোটামুটি একটা চেঞ্জ আসছে আমি বলবো। প্লাস 2টা পরপর ইনসিডেন্ট বাংলাদেশিদেরকে এইভাবে ব্যাপক হারে বিশেষ করে ভারতে যাওয়ার টেন্ডেন্সি থেকে বের করে আনছে। একটা হচ্ছে আপনার করোনা, এবং তারপরে এই অগস্টের এই পরিস্থিতি। এখন মোটামুটি মানুষ কিন্তু এই অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং অনেকেই আসছে। সুতরাং ওই লুজ মুভমেন্ট গুলো হবে না, বা এরকম ট্যুরিজমের জন্য আরো নতুন অনেক জায়গা খুলে গেছে যেটা মানুষ আগে জানতো না। সেই সমস্ত জায়গায় মানুষ যাওয়ার অভ্যাস করছে, এবং যারা রিলেটিভলি বা অবভিয়াসলি সেফ ফিল করবে সেই সমস্ত দেশেই যাবে, এবং সেটা সেই ডেস্টিনেশন হিসেবে কোন অবস্থাতে ভারত না বাংলাদেশ। আমিও তো হিন্দু, আমি এই দেশে কোনো ভিন্ন প্রদেশ চাই না। আমরা দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে আছি। হ্যাঁ, কিছু কিছু ঘটনা ঘটছে, সেটা আমরা প্রতিবাদ করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে বহু ঘটনার বিষয়ে প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অবহিত করছি, তারা আমাকে সুন্দরভাবে তাদের সমাধান করে সেই মেসেজগুলি আমাকে দিয়েছে। আপনারা যদি প্রমাণ চান আপনারা দেখতে পারেন। এ ধরনের হিন্দুর সংখ্যা বাংলাদেশে আসলে কত %? কাঠগড়া থেকে আসামি জিয়াউল হাসান বেশ উৎফুল্ল ভরে তিনি এগুলো উপভোগ করছিলেন, হাসছিলেন। আজকে আসামি এই সমস্ত সাক্ষী সভায় তিনি নিজেও খুব উৎফুল্ল ছিলেন, তার কাছে কোনো অনুতপ্ত মনে হয়নি। তিনি বেশ উপভোগ করছিলেন যে তার এই কুকর্মের যখন বর্ণনা সাক্ষী দিচ্ছিলেন, তারই রানার তিনি যখন এই সাক্ষীর সাক্ষ্য দিচ্ছিলেন তখন কখনো কখনো দাঁড়াচ্ছিলেন। এই যে মানে তার যে উদ্ধত্তপূর্ণ যে আচরণ, তাতে মনে হয় যে তিনি কত নৃশংসভাবে
এই মানুষগুলোকে তিনি খুন করতেন। এবং সাক্ষী এটাও বলেছে যে বিভিন্ন ডাকাতির অপারেশনের নামে সাজানো নাটক দিয়ে মানুষগুলোকে তিনি খুন করেছেন। জিয়াউল হাসান সম্পর্কে কোনো কথা বলা এমনি আর কি বলবো, এর যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট 10 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের মৃত্যুদণ্ড হলেও এই বিচার কার্যকর হবে, অথবা আদৌ এর কোনো বিচার হবে কিনা? মানে ওসি প্রদীপরে দেখি না আমরা। ওসি প্রদীপ তো এখন পর্যন্ত তো বিচার হয় নাই। সালাউদ্দিন এবং আমির খচ্চর ভারতের অমিত শাহকে প্রমিস করছে প্রদীপের কোনো ফাঁসি হইতে দিবে না। তো ওরকম মানে প্রমিস আরো কতগুলো হয়েছে আমরা জানি নাকি? জিয়াউল হাসান হাসতেছে কিসের প্রেক্ষিতে? তার ভিতরে একটা কমফোর্ট জোন আছে। আপনি অবাক হয় না যদি দিনেশ ত্রিবেদী অলরেডি তার সাথে লোকজন দিয়ে দেখা করাইয়া থাকে। জিয়াউল হাসানের বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় না সে মোটেও ভীত। সেটাই। তো সেখানে সে মানুষ না মানুষ এটা নিয়ে কথা বলার অপেক্ষা রাখে না, যেভাবে তারা চালায় নিতেছে। আমি একটা কথা বলছিলাম, ভারতীয় এক মহিলা বলছিল প্রদেশ চায় বাংলাদেশে, চৈতালি। আমি এক হিন্দু ভদ্রলোকের একটা ভিডিও দেখলাম, তার কথায়। আমি এই ভিডিওটা দিয়ে আলাপ আলোচনা পরে আজকে শো আমরা শেষ করব।